থাইল্যান্ড দক্ষিণ পূর্ব এশিয়ার একটি রাষ্ট্র। ছোটবেলা থেকে আমরা অনেকেই এই দেশটিকে চিনে থাকি সাদা হাতির দেশ হিসেবে। ঐতিহাসিকভাবে শ্যামদেশ নামে পরিচিত থাইল্যান্ড দক্ষিণ পূর্ব এশীয় একমাত্র রাষ্ট্র যেটি কিনা যুদ্ধকালীন সময় ব্যতীত কখনো ইউরোপীয় বা বিদেশি শক্তির দ্বারা নিয়ন্ত্রিত ছিল না। থাইল্যান্ডের সমুদ্র সৈকত থেকে শুরু করে রাস্তাঘাটগুলোতে ঘুরে বেড়ালে আপনার মনে হবে ইউরোপের কোনো দেশে অবস্থান করছেন আপনি। অর্থনৈতিক অঙ্গনের দিক থেকে কৃষি থেকে পর্যটনের উপর ভিত্তি করে দেশটি পরিণত হয়েছে নিষিদ্ধ বিনোদনের দেশ হিসেবে। থাইল্যান্ডে রয়েছে পাতায়ার মতো সমুদ্র সৈকত, যেটিকে আপনি এশিয়ার লাস ভেগাস হিসেবেও স্বীকৃতি দিতে পারেন। থাইল্যান্ডে রয়েছে বিশ্বের বিপজ্জনক রেল লাইনগুলোর মধ্যে একটি। এছাড়াও বিলাসিতায় ভরা নীলপানির সমুদ্র সৈকত থেকে শুরু করে গ্যালারি, মিউজিয়াম এবং অসাধারণ সব প্রাকৃতিক দৃশ্য তো আছেই। থাইল্যান্ড দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যভাগে পড়েছে। দেশটির এই ভৌগোলিক অবস্থান জাতির, সমাজ এবং সংস্কৃতিকে ভীষণভাবে প্রভাবিত করেছে। থাইল্যান্ড দেশটি মূলত মালয়েশিয়া এবং সিঙ্গাপুর যাওয়ার একমাত্র পথটি নিয়ন্ত্রণ করে। আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্র থাইল্যান্ড সম্পর্কে। তার আগে বলে রাখি, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন, আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওগুলো নিয়মিত ফেসবুকে দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে রাখতে পারেন। আমি রহস্য বালক আছি আপনাদের সাথে, তো চলুন ভিডিও শুরু করা যাক। থাইল্যান্ড ঐতিহাসিকভাবে শ্যামদেশ নামে পরিচিত। থাই ভাষায় যেটি পরিচিত শ্যাম নামে, যার অর্থ হল দ্য ল্যান্ড অফ গড বা ঈশ্বরের ভূমি। থাইল্যান্ডের সরকারি নাম দ্য কিংডম অফ থাইল্যান্ড। এই দেশটির কোনো নীতিবাক্য নেই। থাইল্যান্ডের ইতিহাস বেশ পুরনো। বানচিয়াং সংস্কৃতির সময় থেকেই থাইল্যান্ডে বিভিন্ন স্থানীয় সংস্কৃতি বিরাজ করছিল। তবে ভৌগোলিক অবস্থানের কারণে এর সংস্কৃতিতে ভারত, চীন এবং বিভিন্ন দক্ষিণ পূর্ব এশীয় প্রতিবেশী রাষ্ট্রের সংস্কৃতির প্রভাব পড়েছে। থাইল্যান্ড প্রথম সিরামিস বা থাই রাষ্ট্র হিসেবে বিবেচিত হয় বৌদ্ধ সুখথাই নামক সাম্রাজ্যকে ঘিরে। এই সাম্রাজ্যের সূচনা হয়েছিল 1238 খ্রিস্টাব্দে। পরবর্তীতে চতুর্দশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে বৃহৎ সিরামিস সাম্রাজ্য প্রাধান্য লাভ করে, যেটি মূলত আয়ুথুইয়া নামে পরিচিত ছিল। পরবর্তীতে 1767 সালে বার্মিদের হাতে আয়ুথুইয়ার পতনের পর কিছুকাল রাজা তাকসিনের অধীনে থোনবুরি থাইল্যান্ডের রাজধানী ছিল। এরপর 1782 সালে রাজা প্রথম রামচাকুরি সাম্রাজ্যের রাজধানী হিসেবে ব্যাংকককে বেছে নেয়। ষোড়শ শতাব্দী থেকে থাইল্যান্ডে ইউরোপীয় শক্তিগুলোর আগমন ঘটতে থাকে, তবে তারা তাদের উদ্দেশ্যে সফল হতে পারেনি। ঔপনিবেশিক শক্তিগুলোর প্রচণ্ড চাপ থাকা সত্ত্বেও থাইল্যান্ড দক্ষিণ পূর্ব এশিয়ার একমাত্র দেশ যেটি কিনা কখনো ইউরোপীয় শক্তির উপনিবেশে পরিণত হয়নি। মূলত এর প্রধান কারণ হিসেবে দুটি বিষয়কে চিহ্নিত করা হয়। প্রথমত, সপ্তদশ এবং অষ্টদশ শতকে থাইল্যান্ডে ধারাবাহিকভাবে যোগ্য শাসকের শাসন। দ্বিতীয়ত, ব্রিটিশ এবং ফরাসিদের মধ্যকার শত্রুতার সুযোগ নেয়া। অবশ্য ইউরোপীয় চাপের কারণে ঊনবিংশ শতকে বিভিন্ন সংস্কার করতে বাধ্য হয় তারা, এবং ব্রিটিশদের ব্যবসায়িক সুবিধার জন্য কিছু বড় ছাড় দিতে হয়। উদাহরণস্বরূপ 1909 সালের অ্যাংলো সিরামিক চুক্তির ফলে তারা দক্ষিণে 3টি প্রদেশ হারায়, যেটি কিনা পরবর্তীতে মালয়েশিয়ার 3টি উত্তর প্রদেশে পরিণত হয়। এরপর 1932 সালে একটি রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয় দেশটিতে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থাইল্যান্ড জাপানের পক্ষ নেয়, তবে যুদ্ধের পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের মিত্রে পরিণত হয় দেশটি। এক কথায় থাইল্যান্ডের এই পদক্ষেপকে বলা যেতে পারে সুযোগ সন্ধানী। থাইল্যান্ড উপর্যুপরি বেশ কিছু সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে যায়। 1980 দশকে গণতন্ত্রের উত্তরণ ঘটে দেশটিতে। 2006 সালে 19 সেপ্টেম্বর সামরিক বাহিনী থাসকিন সিনাওয়াত্রার নির্বাচিত সরকারকে ব্যাপক দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত করে। 1782 থেকে 1932 সাল পর্যন্ত দেশটিতে পরম রাজতন্ত্র প্রতিষ্ঠিত ছিল। 1932 সালে বিদ্রোহীরা একটি অভ্যুত্থান ঘটায় এবং দেশের সাংবিধানিক রাজতন্ত্র প্রতিষ্ঠা করে। তখন থেকে আজ পর্যন্ত থাইল্যান্ড বহু সামরিক এবং বেসামরিক সরকারের অধীনে শাসিত হয়েছে। 1939 সাল পর্যন্ত দেশটি শ্যামদেশ নামে পরিচিত ছিল। ওই বছরেই দেশটির নাম পরিবর্তন করে রাখা হয় থাইল্যান্ড। তবে 1940-এর দশকের শেষের দিকে আবারও এই দেশটিকে শ্যামদেশ নামে ডাকা হতো। 1949 সালে দ্বিতীয়বারের মতো থাইল্যান্ড নামটি গ্রহণ করে দেশটি, যেটি আজ পর্যন্ত বিদ্যমান রয়েছে। থাইল্যান্ডের মধ্যভাগে রয়েছে একটি বিস্তীর্ণ উর্বর সমভূমি। এই সমভূমির মধ্য দিয়ে দেশটির প্রধান নদী চাও ফ্রায়া এবং এর শাখা নদী এবং উপনদীগুলো প্রবাহিত হয়েছে। এই অঞ্চলে দেশের ধান এবং অন্যান্য ফসলের অধিকাংশই আবাদ করা হয়। মধ্যভাগের সমভূমির পশ্চিম এবং উত্তর পূর্ব দিকে ঘিরে রেখেছে পাহাড় এবং মালভূমি। পশ্চিমের পর্বতশ্রেণী দক্ষিণ দিকের মালয় উপদ্বীপে প্রসারিত হয়েছে।
থাইল্যান্ডের রাজধানী এবং বৃহত্তম শহর ব্যাংকক চাও ফ্রায়া নদীর মোহনায় থাইল্যান্ড উপসাগরের তীরে অবস্থিত। থাইল্যান্ডের উত্তরে মিয়ানমার এবং লাওস, পূর্বে লাওস এবং কম্বোডিয়া, দক্ষিণে থাইল্যান্ড উপসাগর এবং মালয়েশিয়া, পশ্চিমে আন্দামান সাগর এবং মিয়ানমার অবস্থিত। এছাড়াও দক্ষিণ পূর্বে ভিয়েতনামের সাথে এবং দক্ষিণ পশ্চিমে ইন্দোনেশিয়া এবং ভারতের সাথে থাইল্যান্ডের সামুদ্রিক সীমানা রয়েছে। থাইল্যান্ডের মোট আয়তন 5,13,120 বর্গ কিলোমিটার বা 1,98,120 বর্গ মাইল। আয়তনের দিক থেকে থাইল্যান্ড বিশ্বের 50তম বৃহত্তম রাষ্ট্র। ভৌগোলিকভাবে থাইল্যান্ড দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যভাগে পড়েছে। দেশটির এই ভৌগোলিক অবস্থান জাতি, সমাজ এবং সংস্কৃতিকে ভীষণভাবে প্রভাবিত করেছে। এই দেশটি মালয়েশিয়া এবং সিঙ্গাপুর যাওয়ার একমাত্র পথকে নিয়ন্ত্রণ করে। থাইল্যান্ডকে ভৌগোলিকভাবে কয়েকটি অঞ্চলে ভাগ করা যায়। থাইল্যান্ডের উত্তরাঞ্চল পাহাড়ি, সেখানকার সর্বোচ্চ শিখর দই ইন্ধনের উচ্চতা 2,576 মিটার বা 8,451 ফুট। উত্তর পূর্ব অঞ্চলে রয়েছে খোরাত মালভূমি, যার পূর্ব সীমা দিয়ে বয়ে গেছে মোকং নদী। দেশের মধ্যাঞ্চলে বৃহদাংশ জুড়ে রয়েছে চাও ফ্রায়া নদীর প্রধান সমতল উপত্যকা। দক্ষিণ দিকে সরু ক্রায়া যোজক মালয় উপদ্বীপে বিস্তৃত হয়েছে। থাইল্যান্ডের জলবায়ু বিষুবীয় এবং মৌসুমী বায়ু দ্বারা প্রভাবিত। মধ্য মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণ পশ্চিম উষ্ণ আর্দ্র মৌসুমী বায়ু দ্বারা প্রভাবিত। আবার নভেম্বর থেকে মার্চ পর্যন্ত উত্তর পূর্ব শুষ্ক শীতল মৌসুমী বায়ু দ্বারা প্রভাবিত হয়। দক্ষিণাঞ্চলের আবহাওয়া সবসময় উষ্ণ এবং আর্দ্র থাকে। ট্যুরিজম অথরিটি অফ থাইল্যান্ডের ওয়েবসাইট থেকে জানা যায়, থাইল্যান্ডের 6 মাস বৃষ্টিবহুল থাকে, 3 মাস শীতল এবং 3 মাস গ্রীষ্মের তাপদাহ বিদ্যমান থাকে। থাইল্যান্ডের তাপমাত্রা 18 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বিদ্যমান থাকে। 2021 সালের একটি রিপোর্ট অনুযায়ী থাইল্যান্ডের মোট জনসংখ্যা 7,16,01,103 জন এবং দেশটির মোট জনসংখ্যা ঘনত্ব 141 জন। থাই ভাষার প্রমিত রূপ থাইল্যান্ডের সরকারি ভাষা। এক কথায় বলা যেতে পারে থাইল্যান্ডের সরকারি ভাষা থাই ভাষা। এই থাই ভাষার প্রমিত রূপেই প্রায় এখানকার 40% লোক কথা বলে থাকে। এছাড়াও থাই ভাষার অন্যান্য উপভাষায় আরও প্রায় 50% লোক কথা বলে থাকে। এছাড়াও থাইল্যান্ডে আরও 70টি ভাষার প্রচলন রয়েছে। এদের মধ্যে দক্ষিণ মিন ভাষা, যেটি চীন ভাষার একটি উপভাষা, এই ভাষায় প্রায় 10 লক্ষ মানুষ কথা বলে থাকে। মালয় ভাষা, মালয় ভাষায় দেশটির প্রায় 24 লাখ মানুষ কথা বলে থাকে। এছাড়াও রয়েছে খমের ভাষা, এই ভাষায় প্রায় 10 লাখ মানুষ কথা বলে থাকে। আন্তর্জাতিক কর্মকাণ্ডে ইংরেজি ভাষা ব্যবহার করা হয়। থাইল্যান্ডের মোট জনসংখ্যার প্রায় 93.46% মানুষ বৌদ্ধ ধর্মাবলম্বী, 5.37% মানুষ ইসলাম ধর্মাবলম্বী, 1.13% মানুষ খ্রিস্টান ধর্মাবলম্বী, বাকি 0.2% মানুষ অন্যান্য ধর্মের বিশ্বাসী। থাই সংবিধান কোনো সরকারি ধর্ম ঘোষণা করে না এবং ধর্মের স্বাধীনতা প্রদান করে। তবে বৌদ্ধ ধর্ম থাইল্যান্ডের বিশেষ সাংবিধানিক মর্যাদাপূর্ণ ধর্ম। দেশটির সবচেয়ে প্রচলিত ধর্ম হল থোরবাত বৌদ্ধ ধর্ম, যা মূলত থাই আত্মপরিচয় এবং সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এদেশের জনগণের বৌদ্ধ ধর্মে সক্রিয় অংশগ্রহণ বিশ্বের সর্বোচ্চ। থাইল্যান্ডে চীনের পর বিশ্বের দ্বিতীয় সর্বাধিক সংখ্যক বৌদ্ধ রয়েছে। 2000 এবং 2010 সালের ধারাবাহিক একটি আদমশুমারি অনুসারে দেশটির 94.6% এবং 93.58% জনগণ নিজেদের থেরবাদ ঐতিহ্যবাহী বৌদ্ধ ধর্ম হিসেবে পরিচয় দিয়েছে। মুসলিমরা 2018 সালের জনসংখ্যার 5.4% নিয়ে থাইল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় গোষ্ঠী। ইসলাম মূলত বেশিরভাগই দেশের দক্ষিণতম প্রদেশগুলোতে কেন্দ্রীভূত। পাত্তানি, ইয়ালা, সাতুন, নারাথিয়াত, সেংলা, চুমফোনের অংশবিশেষ, যেগুলো প্রধানত মালয় জাতিগোষ্ঠী এবং সুন্নি মুসলিম অধ্যুষিত। খ্রিস্টানরা 2018 সালের 1.13% জনসংখ্যা নিয়ে প্রতিনিধিত্ব করেছিল। বাকি জনসংখ্যা হিন্দু, শিখ ধর্মাবলম্বীদের নিয়ে গঠিত, যারা বেশিরভাগই দেশের শহরগুলিতে বসবাস করে। থাইল্যান্ডে একটি ছোট কিন্তু ঐতিহাসিকভাবে তাৎপর্যপূর্ণ ইহুদি সম্প্রদায় রয়েছে, যারা 17 শতকে এদেশে এসেছিল। থাইল্যান্ডের আইন আনুষ্ঠানিকভাবে 5টি রাষ্ট্রীয় ধর্মকে স্বীকৃতি দেয়: বৌদ্ধ, মুসলিম, ব্রাহ্মণ, হিন্দু, শিখ এবং খ্রিস্টান। ব্যাংকক থাইল্যান্ডের রাজধানী এবং থাইল্যান্ডের অধিক ঘনবসতি শহরগুলোর মধ্যে একটি। থাই ভাষায় এই শহরটি কুরুংথেপ মহানাথান বা শুধু কুরুংথেপ নামে পরিচিত। ব্যাংকক শহরটি মধ্য থাইল্যান্ডের চাও ফ্রা নদীর ব-দ্বীপে 1568.7 বর্গ কিলোমিটার বা 605.7 বর্গমাইল জায়গা জুড়ে অবস্থিত এবং 8 মিলিয়নেরও বেশি লোক এখানে বসবাস করে, যা দেশের মোট জনসংখ্যার প্রায় 12.6%। ব্যাংকক শহরটি দেশটির অন্যতম প্রধান শহর। থাইল্যান্ডের অন্যান্য নগর কেন্দ্রগুলোকে গুরুত্বের দিক থেকে পেছনে ফেলেছে এই শহরটি। পঞ্চদশ শতাব্দীতে আয়ুথাইয়া সাম্রাজ্যকালে ব্যাংকক একটি ক্ষুদ্র বাণিজ্যিক এলাকা হিসেবে পরিচিত ছিল। সময়ের সাথে শহরটি বেড়ে ওঠে এবং পরবর্তীতে যথাক্রমে দুটি রাজধানী শহর
1768 সালে থনবুরি এবং 1782 সালে রত্নাকোসিস এর অন্তর্ভুক্ত করা হয়। ব্যাংকক মূলত থাইল্যান্ডের রাজনৈতিক, অর্থনৈতিক এবং স্টক এক্সচেঞ্জের সবথেকে বৃহত্তম কেন্দ্র। ব্যাংকক নামের উৎপত্তি কিভাবে হয়েছে তা সুস্পষ্ট নয়। ব্যাং একটি থাই শব্দ যার অর্থ স্রোতের উপর গ্রাম। ধারণা করা হয় নামটি মূলত ব্যাংকো থেকে উদ্ভব হয়েছে এবং কো শব্দটির অর্থ হল দ্বীপ, অর্থাৎ ব্যাংকো শব্দটির অর্থ করলে দাঁড়ায় স্রোতের উপরে দ্বীপগ্রাম। ব্যাংকক শহরটি থাইল্যান্ডের কেন্দ্রীয় সমভূমি চাওফ্রেয়া নদীর ব-দ্বীপে অবস্থিত। চাওফ্রেয়া নদী শহরটিকে দক্ষিণ পাশ দিয়ে অতিক্রম করে এবং শহরের কেন্দ্রে দক্ষিণ থেকে 25 কিলোমিটার দূরে থাইল্যান্ড উপসাগরে পতিত হয়। শহরটিতে বেশ কয়েকটি শর্টকাট খাল নির্মাণের ফলে ব্যাংককের মধ্য দিয়ে প্রবাহিত নদীর গতিপথ পরিবর্তন হয়ে গেছে। নগরীর জলপথ ব্যবস্থা 19 শতাব্দীর শেষ অবধি আধুনিক রাস্তাগুলো নির্মাণ শুরু হওয়ার পূর্ব পর্যন্ত প্রধান পরিবহন মাধ্যম ছিল। ততদিন অবধি দেশটির বেশিরভাগ লোকেরা পানির কাছাকাছি বা জলের উপরে বসবাস করত, যার ফলে 19 শতকে এই শহরটি প্রাচ্যের ভেনিস নামে পরিচিত ছিল। থাইল্যান্ডের অন্যতম আকর্ষণগুলোর মধ্যে চাওফ্রা নদী স্কাইলাইন, গ্র্যান্ড প্যালেস, জায়ান্ট সুইং, গণতন্ত্রের স্মৃতিস্তম্ভ এবং ওয়াত অরুণ অন্যতম। থাইল্যান্ডের প্রাচীন অর্থনীতির দিকে তাকালে কৃষি এবং মৎস্য ছাড়া কিছুই পাওয়া যাবে না। থাইল্যান্ডের অর্থনীতির ভিত দেশটিকে ক্রমশ বৈশ্বিক অঙ্গনে একটি নতুন শিল্পায়িত দেশের দিকে নিয়ে যাচ্ছে। দেশের অর্থনীতি ব্যাপকভাবে রপ্তানি পণ্যের উপর নির্ভরশীল। 2012 সালে থাইল্যান্ডের জাতীয় অর্থনৈতিক সামাজিক উন্নয়ন বোর্ডের তথ্য মোতাবেক থাইল্যান্ডের জিডিপি ছিল 11.37 ট্রিলিয়ন থাই বাত। শিল্পায়ত এবং সেবা খাত থাইল্যান্ডের মোট জাতীয় উৎপাদনের প্রধান চালিকা শক্তি। এরপরেই রয়েছে কৃষি, ব্যবসা এবং যোগাযোগ খাত। এছাড়াও অবকাঠামো ও খনি খাত দেশের উন্নয়নে ভূমিকা রাখছে। এছাড়াও আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান, শিক্ষা, হোটেল, রেস্তোরাঁ দেশটির জিডিপিতে ভূমিকা রাখছে 24.9%। ধান দেশটির প্রধান খাদ্যশস্য। দীর্ঘদিন দেশটি চাউল রপ্তানিতে শীর্ষস্থানে থাকলেও সাম্প্রতিককালে ভারত এবং ভিয়েতনামের কাছে পিছিয়ে পড়েছে। থাইল্যান্ড বিশ্বের সর্বাধিক চাউল রপ্তানিকারক দেশের মর্যাদা পেয়েছে। কৃষি খাতে 49% থাই নাগরিক কর্মরত রয়েছে। 1960-এর দশকে শিল্পায়ত অর্থনীতি থেকে দূরে সরে দেশটি কৃষি খাতের দিকে মনোনিবেশ ঘটায়। 1980 সালে দেশটির 70% লোক কৃষিতে জড়িয়ে পড়ে। 2008 সালে কৃষি, বন এবং মৎস্য খাত থেকে মোট জিডিপির 8.4% আসে। গ্রামীণ এলাকায় গড়ে ওঠা খামারে অর্ধেক লোক কর্মরত। হিমায়িত চিংড়ি রপ্তানিতে দেশটি এগিয়ে রয়েছে। অন্যান্য শস্যের মতো নারিকেল, রাবার, সয়াবিন, ইক্ষু উৎপাদনে অন্যতম এই দেশটি। সামুদ্রিক খাদ্য রপ্তানিতে বিশ্বের তৃতীয় অবস্থানে রয়েছে থাইল্যান্ড। থাই হিমায়িত খাদ্য সংস্থার মতে 2014 সালে $3 বিলিয়ন মাছ রপ্তানি করেছে তারা। এই খাতে প্রায় 3 লক্ষাধিক ব্যক্তি সম্পৃক্ত রয়েছে। ইন্দোনেশিয়ার পর দক্ষিণ পূর্ব এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে থাইল্যান্ডের অবস্থান। 2012 সালে থাইল্যান্ডের মাথাপিছু আয় ছিল $5,390। থাইল্যান্ডের প্রধান রপ্তানিকারক অংশীদারগুলোর মধ্যে অন্যতম চীন, জাপান, ইউনাইটেড স্টেট, হংকং, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর এবং অস্ট্রেলিয়া। আমদানিকারক অংশীদারগুলোর মধ্যে অন্যতম জাপান, চায়না, ইউনাইটেড আরব আমিরাত, মালয়েশিয়া এবং ইউনাইটেড স্টেট। সামাজিক এবং উন্নয়নের সূচকে অগ্রগতির ফলে বিশ্বব্যাংক দেশটিকে অন্যতম বৃহৎ উন্নয়নের সফলতার গল্প হিসেবে আখ্যায়িত করে। 1988 সালে দেশটির দরিদ্রতার হার ছিল 65.26%, যা মূলত 2011 সালে এসে দাঁড়ায় 13.15%। 2014 সালের প্রথম দিকে দেশটির বেকারত্বের হার ছিল 0.9%। দেশটির প্রধান শিল্পসমূহের মধ্যে অটোমোবাইল, গাড়ির যন্ত্রাংশ নির্মাণ, আর্থিক সেবা, বৈদ্যুতিক যন্ত্রাংশ, সিমেন্ট ম্যানুফ্যাকচারিং অন্যতম প্রধান শিল্প। বর্তমানে দেশটি গাড়ি নির্মাণে অত্যন্ত অগ্রগতি সাধন করছে। সর্বশেষ 2021 সালের একটি তথ্য অনুযায়ী থাইল্যান্ডের মোট জিডিপি $505.9 বিলিয়ন এবং থাইল্যান্ডের মাথাপিছু আয় $7,066.19। থাইল্যান্ডের মুদ্রার নাম থাইবাত। এক থাইবাত সমান 3.07 বাংলাদেশি টাকা এবং $0.02 থাইল্যান্ডের শিক্ষার হার অত্যন্ত উন্নত। থাইল্যান্ডে সাক্ষরতার হার 94.1%। উন্নত শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষা খাতে অন্যান্য সুযোগ সুবিধা থাকার কারণে পর্যটন নগরী থাইল্যান্ড দিন দিন উচ্চশিক্ষার জন্য জনপ্রিয়তা লাভ করছে। থাইল্যান্ডের অন্যতম পর্যটন স্পটগুলোর মধ্যে অন্যতম পাতায়া। কয়েক বছর আগেও থাইল্যান্ডের এই পাতায়া অঞ্চলটি ছিল দরিদ্র জেলেপল্লী। তবে 1929 সালের 29শে জুন মার্কিন এক প্রতিনিধি দল 7 দিনের জন্য এই পাতায়াতে প্রথম আসে। আধুনিক জাতি হিসেবে সেখানে আগমন করার কারণে পুরো বিশ্ব তাদের মাধ্যমে পাতায়া সম্পর্কে জানতে পারে। ভিয়েতনাম যুদ্ধের পর অনেক সেনা থাই নারীদের বিয়ে করে এখানে স্থায়ীভাবে বসতি স্থাপন করে।
গড়ে উঠতে থাকে বার, হোটেল, রেস্টুরেন্ট এবং রিসর্ট। বিদেশি সেনাদের আগমন বাড়ার কারণে থাই যৌনকর্মীদের নতুন স্থান হয়ে ওঠে পাতায়া এবং বিদেশি সেনাদের মনোরঞ্জনের অন্যতম স্থান হয়ে ওঠে পাতায়া। পাতায়া সম্পর্কে একটি কথা বহুল প্রচলিত আছে, ভালো মানুষেরা যায় স্বর্গে এবং খারাপ মানুষেরা যায় পাতায়ায়। বাংলাদেশ থেকে যেসব দেশে খুব সহজেই ভ্রমণ করা যায় তাদের মধ্যে অন্যতম হলো থাইল্যান্ড। গ্র্যান্ড প্যালেস থাইল্যান্ডের জনপ্রিয় পর্যটন স্পটগুলোর মধ্যে অন্যতম। 1782 সাল থেকে গ্র্যান্ড প্যালেস থাইল্যান্ডের রাজা এবং রয়্যাল কোর্টের সরকারি ভবন। এই প্যালেসের ভিতর ওয়াট ফো নামক মন্দিরে গৌতম বুদ্ধের আজশোয়া একটি মূর্তি রয়েছে। 150 ফিট লম্বা এবং 40 ফিট উঁচু এই মূর্তিটি স্বর্ণে মোড়ানো। পা এবং চোখে বসানো আছে দামি মুক্তা। ব্যাংকক ন্যাশনাল মিউজিয়াম দক্ষিণ পূর্ব এশিয়ার সবথেকে বৃহৎ মিউজিয়াম। সম্পূর্ণ মিউজিয়ামটি ঘুরে দেখতে প্রায় অর্ধেক দিনেরও বেশি পার হয়ে যাবে। থাইল্যান্ডের সবথেকে সুন্দর বিচগুলোর মধ্যে অন্যতম ফুকেট বিচ। সমুদ্রের ঝকঝকে স্বচ্ছ পানির সাথে রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় সমুদ্রের চিকচিক করা বালি অন্যতম এক মায়াবী পরিবেশ সৃষ্টি করে। এছাড়াও রয়েছে ফিফি আইল্যান্ড। ফিফি ডন এবং ফিফি লেক মিলে গঠিত ফিফি আইল্যান্ড। এখানকার মনোমুগ্ধকর পরিবেশ যে কোনো পর্যটককে আকৃষ্ট করতে বাধ্য। এখানকার সমুদ্রের নীলচে পানি এবং এবড়োথেবড়ো পাহাড়ের সৌন্দর্যে আপনি হারিয়ে যেতে বাধ্য। থাইল্যান্ডের আরেকটি অন্যতম জনপ্রিয় পর্যটন স্থান হল জেমস বন্ড আইল্যান্ড। জেমস বন্ড মুভির কিছু দৃশ্যের শুটিং এখানে করায় এই আইল্যান্ডটির নামকরণ করা হয় জেমস বন্ড আইল্যান্ড। থাইল্যান্ডে রয়েছে অত্যন্ত চমকপ্রদ একটি জাদুঘর। জাদুঘরটির নাম হলো সিরিরাস মেডিকেল মিউজিয়াম। এই জাদুঘরটিতে দেখা মিলবে বিভিন্ন খুন হওয়া মৃতদেহের এবং বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ব্যক্তিদের মৃতদেহ। তবে সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত। থাইল্যান্ডে টাকা ছিঁড়ে ফেলা এবং টাকার উপর পা দেয়া সম্পূর্ণ নিষিদ্ধ। শুধু তাই নয়, এটি একটি দণ্ডনীয় অপরাধ। এই অপরাধের কারণে জেল জরিমানা পর্যন্ত হতে পারে। এর প্রধান কারণ টাকায় তাদের রাজার ছবি আছে। থাইল্যান্ডে বুধবার চুল কাটা সম্পূর্ণ নিষিদ্ধ। মনে করা হয় এই দিনে রাজপরিবার এবং বিশ্বের বরেণ্য ব্যক্তিবর্গ চুল কাটবে, যার ফলে বুধবার সাধারণ জনগণের চুল কাটা নিষিদ্ধ। শুধু তাই নয়, এটিকে সম্পূর্ণ অশুভ বলেও ধরা হয়ে থাকে। থাইল্যান্ডে আন্ডারওয়্যার না পরে বাইরে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। শুধু তাই নয়, খোলা গায়ে গাড়ি চালানো একটি দণ্ডনীয় অপরাধ। থাইল্যান্ডে গাঁজা উৎপাদন এবং বিপণন সম্পূর্ণ রকমে বৈধ। দক্ষিণ পূর্ব এশিয়ার গাঁজার স্বর্গভূমি বলা হয় থাইল্যান্ডকে। থাইল্যান্ডে রয়েছে বিশ্বের বিপজ্জনক রেললাইনগুলোর মধ্যে একটি। মিকিলং রেলওয়ে মার্কেট ডেঞ্জারাস রেল রুটগুলোর মধ্যে অন্যতম। এই রেললাইনের পাশেই কাঁচা সবজি এবং অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যাদির বাজার বসে। ট্রেন আসার কয়েক মিনিটের মধ্যেই তারা তাদের দোকানপাট সরিয়ে নেয়। থাইল্যান্ডের ডায়ালিং কোড +66 এবং ইন্টারনেট ব্রাউজিং TLD.TS। থাইল্যান্ডের ব্যাংককের রাস্তায় দেখা মিলবে অনেক স্ট্রিট ফুডের দোকানের। থাইল্যান্ডে স্ট্রিট ফুড অত্যন্ত জনপ্রিয়, যেগুলো মূলত থাই ফুড নামে বেশি পরিচিত। থাইল্যান্ডের রন্ধনশিল্পে ঝালের ব্যবহার বেশি হয়ে থাকে। থাইল্যান্ডের স্ট্রিট ফুডগুলোর মধ্যে অন্যতম হলো টমিয়াম স্যুপ। বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ দ্বারা তৈরি করা হয় এই স্যুপটি। মুয়াই থাই নামক এক ধরনের মার্শাল আর্ট দেশটির জাতীয় খেলা। এটি এক ধরনের বক্সিং। তবে দেশটিতে বর্তমান ফুটবল অত্যন্ত জনপ্রিয়তা লাভ করছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে পারেন, কমেন্ট করে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে পারেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। একই সাথে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। দেখা হতে পারে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে সাবধানে থাকুন, সতর্ক থাকুন। ধন্যবাদ।